প্রতিদিন কথায় কথায় প্রধানমন্ত্রীকে আক্রমণ। আরে মানুষ মূর্খ নয়, মানুষ জানে যে যারা ডেঙ্গির মশা মারতে পারে না তারা মোদি মারতে পারবে না। আরে কোথায় কোন এসআইআর ছিল? মুখ্যমন্ত্রী যখন দিল্লি যেতেন তখন তার ভাই কেজরিওয়াল বলছেন কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে আমার সফর শেষ হওয়া সম্ভব নয়। কেজরিওয়ালও বলতেন যে দিদির সঙ্গে কথা না বলে আমি আমার কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারি না। ভাই চলে গেছে, এসআইআর না করেই ভাই গত। দিদি ভাই যাবে কিনা সেটা সময় বলবে, সেটা আপনারা বলবেন। তারপরে আবার শুরু হলো বিহার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ওদের একবার জিজ্ঞাসা করুন, হরিয়ানার নির্বাচনের আগে, দিল্লির নির্বাচনের আগে কোনো এসআইআর ছিল না। বিহার নির্বাচন হয়েছে এসআইআর এর পরে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়েছে যে দিল্লির নির্বাচনে তারা ছিল, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য বিহারের নির্বাচনে লালু প্রসাদের ছেলের পাশে একবারও গিয়ে দাঁড়ালো না। দেখুন, এটা কি বেইমানি নয়? একটু তো ভালোবাসা উনি দেখাতে পারতেন। মুখ্যমন্ত্রী যখন রাজীব কুমারকে বাঁচানোর জন্য কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রী হিসেবে বসে পড়লেন, একমাত্র যিনি ছুটে এসেছিলেন তার নাম হচ্ছে তেজস্বী যাদব। কারণ মুখ্যমন্ত্রী যিনি একসময় উপেন বিশ্বাস, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো কোটি টাকার প্রলোভন ছেড়ে লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন, যিনি হিরো ওয়ার্কশিপ পাচ্ছিলেন সারা ভারতবর্ষ জুড়ে, সেই উপেন বিশ্বাসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাকে নির্বাচনে প্রার্থী করেছিলেন, রাজ্যের মন্ত্রী করেছিলেন। উপেন বিশ্বাস দলে থাকার পরেও লালু প্রসাদ যাদবের ছেলে কিন্তু তার পাশে এসে বসেছিলেন। উপেনবাবু হয়তো কোনো কথা বলেননি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। কিন্তু পরিণতি কি? পরিণতি হলো একটাই, যে আবার সেখানে নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না। ওখানে আবার আরেকজন নেতা আছেন, তেজি নেতা, প্রচন্ড ঠান্ডায় দেখবেন টি শার্ট পরে ঘুরছেন, একদম যোগী পুরুষ। মানে যে কোনো সময় নরেন্দ্র মোদীকে তিনি উৎখাত করে দেবেন, অন্তত শরীরী ভাষায় তিনি বারবার সেটাই বুঝিয়ে পেলেন। উনি বিহারের নির্বাচনে গেলেন, নির্বাচনে গিয়ে উনি যে মৎস্যজীবীদের পাশে আছেন বোঝানোর জন্য, উনি একটি পুকুরে মাছ চাষ হচ্ছিল, তার মধ্যে ঝাঁপ দিয়ে একটু সাঁতার কেটে নিলেন। তা আমাদের কি করার আছে বলুন? কেউ আবার এখানে র্যাম্পে হাঁটছে, কেউ জলে ঝাঁপ দিচ্ছে। অর্থাৎ বিজেপি যখন আসছে এটা বুঝে গেছে, একজন জলে ঝাঁপ দিয়ে ওখানে সমাধি নিয়ে নিয়েছে, আরেকজন র্যাম্পে হাঁটতে 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 বিদায় নিয়ে চলে যাবে। অর্থাৎ তৃণমূলের বিজয় আসন্ন, তৃণমূল চলে গেছে, তৃণমূল ক্ষমতায় থাকবে না। তবে এই কথা অস্বীকার করবার জায়গা নেই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হৃদয় অত্যন্ত বড়। আমাদের ছোট মন, আমরা ছোট কথা, ছোট ব্যথা নিয়ে চিন্তা করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মারা গেছে, যারা উপরে চলে গেছে, ওরাও তো কারোর ভাই ছিল, ওরাও তো কারোর বোন ছিল, ওরাও তো কারোর প্রেমিক ছিল, ওরা কেন যাবে? ওদেরকে একটু নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে এই কথা মুখ্যমন্ত্রী বলছেন, এটা তার উদারতার পরিচয়। মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের যদি সবাই তাড়িয়ে দেয়, মানুষগুলো যাবে কোথায়? রাষ্ট্রবিহীন তো মানুষ হতে পারে না, ওর জন্য আমি আছি, ওদের নিয়ে এসো। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যার সঙ্গে ডিআরডিওর যোগ আছে, যে সাহা ইনস্টিটিউটের সঙ্গে ভারতবর্ষের অস্মিতা যুক্ত, তার পাঁচিলের পাশে আজকে সেখানে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়েছে। একটা সরকার থেকে দাঁড়িয়ে জেনজি, যাদের খেপিয়ে তুলতে চাইছিলেন, নতুন শব্দ এসছে এখন জেনজি, আরো কত শুনবো। এই জেনজিদের খেপিয়ে তুলতে চাইছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে। পরিস্থিতি কি হলো? মেসি। তৃণমূলের প্রত্যেকেই থাকে একটা মেসি। কোথা থেকে বল পাস করলো কেউ বুঝতে পারলো না। শয়ে শয়ে কোটি টাকা লুট হয়ে গেল। গোটা স্টেডিয়াম জুড়ে মানুষ দাঁড়িয়ে চোর 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 বলে চিৎকার করছে। সেদিনই কিন্তু পশ্চিমবঙ্গে গণভোট হয়ে গেছে, এই সরকারকে মানুষ উৎখাত করে।
দেখুন, আমরা মতাদর্শগত লড়াই করি, আমাদের সঙ্গে কারোর কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা বামপন্থায় বিশ্বাস করি না, আমরা তাদের মতাদর্শে বিশ্বাস করি না। আমরা কংগ্রেসের কঠোর জাতীয়তাবাদের উপরে আমাদের কোনো আস্থা নেই, কারণ কংগ্রেস বলে যে ভারতবর্ষের জাতীয়তাবাদ ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। আমরা বিশ্বাস করি সাংস্কৃতিক জাতীয়তাবাদে। কংগ্রেস বলেছে ইউনিটি অ্যামং ডাইভার্সিটি, আমরা বলেছি ইউনিটি ম্যানিফেস্টেড ইটসেলফ ইনটু ডাইভার্সিটি এন্ড উই সেলিব্রেট দ্যাট ডাইভার্সিটি উইদিন দ্য অ্যাম্বিট অফ ইউনিটি। কংগ্রেসের সঙ্গে আমাদের মূল আদর্শগত পার্থক্য আছে, কিন্তু তারপরেও তাদের দুজনের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে এই নির্বাচনটা সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কিনা তার নির্বাচন। এই নির্বাচন আপনার পরবর্তী প্রজন্মের নির্বাচন, যে পশ্চিমবঙ্গ থেকে এখন মেধা চলে যাচ্ছে, শ্রমিক চলে যাচ্ছে, ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত, পুঁজি যারা এখানে তৈরি করেছেন তারা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন। যে বাঙালি কয়েকজন শিল্পপতি আছেন যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও কিন্তু কারখানা তৈরি করছেন আজকে পশ্চিমবঙ্গের বাইরে। সামান্য অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকলে 12 ক্লাসের পরে ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছেন বাবা মায়েরা। আজকে এখানে কোনো চাকরি নেই। আমাদের রাজ্য একটি পরিযায়ী শ্রমিকের রাজ্য হয়ে গেছে। একটা সময় ছিল বিহারে কোনো ছেলে তার দিওয়ালির সময় একটা নতুন জামা পরলে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করতো তোর বাবা নিশ্চয়ই কলকাতায় কাজ করে। আজকে সেই বিহারের মানুষ পর্যন্ত কলকাতায় আসছে না। আমাদের রাজ্যের কৃষক আজকে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। সিপিআইএম বর্গা অপারেশনের মধ্যে দিয়ে তাদের জমি পাইয়ে দিয়েছে, কিন্তু কোঅপারেটিভ মুভমেন্টকে স্ট্রেংথেন করতে পারেনি, কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেনি, কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে হাওড়া হুগলির আলু চাষিরা আত্মহত্যা করছে। এই কৃষকের পাশে সরকার নেই, অসংগঠিত শ্রমিকের পাশে সরকার নেই। বন্ধ কারখানার গেটের সামনে চোখের জল ফেলা শ্রমিকের চোখের জলের হিসাব নেওয়া কিংবা সেটা পুছিয়ে দেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নেই। এটা কোনো সরকার নয়। বারবার আমরা বলেছি বামপন্থীদের কাছে, আমরা হাওড়া জেলায় অতীতে অনেক নেতাকে দেখেছি। হাওড়া জেলায় দেখেছি আমরা কৃষক সভার মহামিছিল। আজকে যখন ফাঁক চাষিদের কাছ থেকে পাট্টা কেড়ে নিচ্ছে তখন কোনো মিছিল সিপিআইএম বার করতে পারেনি। ওই কৃষক সভার কোনো মিছিল আজকে নেই। কোথায় সিআইটিউ? কার্যত অদৃশ্য। যেখানে শ্রমিকের অধিকারকে শুধু পদদলিত করে নেওয়া হচ্ছে না, শ্রমিকের সমস্ত জীবন জীবিকা যেখানে বাজেয়াপ্ত করছে, তার প্রতিবাদে কোন শ্রমিক সংগঠন আজকে এই মাটিতে দাঁড়িয়ে সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আমরা কি পুরো পেরেছি? আমরাও পারিনি সম্পূর্ণ কাজ করতে। আমরা বিভিন্ন সন্ত্রাসকে উপেক্ষা করেও, আমাদের এতগুলো কর্মীর জীবন বলি দেবার পরেও আমরা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাই আবেদন করছে সমস্ত বামপন্থী কংগ্রেসীদের কাছে এবং যারা নিজেদের জীবনের দুর্দিন যারা সমস্ত জিনিস উপেক্ষা করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাননি, যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল এঁকে মমতা দেবীকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন, আজকে তাদের উদ্দেশ্যে বলছি কিছুদিনের জন্য মতাদর্শটা বুকের মধ্যে রাখুন, পতাকাটা বাড়ির ওপরে কোথাও তুলে রাখুন, পতাকার অমর্যাদা করবেন না। কিন্তু যদি মনে করেন এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দেবার নির্বাচনে আপনারা আমাদের দলে সামিল হন, পতাকা দিতে হবে না, বিজেপি জিন্দাবাদ বলতে হবে না, আপনার পরিচয় গোপনই থাকবে, কিন্তু এসে সরকারটাকে ভোট দিন, এই সরকারটাকে বদলে দিন। এই সরকারকে যদি বদলে দিতে পারেন তাহলে তারপরে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস নামক কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। একটা রাজনৈতিক দল যদি ঘোষণা করে দেয় জো জিতা ও সিকান্দার, একটা রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য যদি হয় বুথে লিড দেওয়া, একটা রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য যদি হয় 75-25 ভাগ করে নেওয়া, সেটাকে রাজনৈতিক দল বলা যাবে না। সেই রাজনৈতিক দলের মৃত্যু অবশ্যম্ভাবী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।